এবছরই দেশে ফিরবেন শেখ হাসিনা। একটি সাক্ষাৎকারে শেখ হাসিনা এই কথাটি বলেছেন। আপনারা জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, তার কাছে যখন এক সাংবাদিক হাসিনা সম্পর্কে জিজ্ঞেস করছিল, তখন সালাউদ্দিন আহমদ বলছিলেন, আবার বলুন, বা এইভাবে বলছিলেন, আবার বলেন তো। তখন ওই সাংবাদিক বলেছিল, ফ্যাসিস্ট হাসিনা বা খুনি হাসিনা বা স্বৈরাচার হাসিনা, এইভাবে নামটি ধরে তখন পুনরায় তার প্রশ্নটি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে করছিল। তখন মন্ত্রী বললেন, এবার ঠিক আছে। আসলে এনডিটিভিকে দেয়া এই ফ্যাসিস্ট হাসিনার যে সাক্ষাৎকারটি, সেখানে হাসিনা আসলে কি বোঝাতে চেয়েছেন? তিনি সত্যিই কি এবছর দেশে ফিরবেন? দেশে ফিরে তিনি আসলে কি করবেন, বা কি করতে পারবেন, অথবা কতটুকু করবেন? এখন হাসিনার তো মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তাহলে আদালত এইরকম বলেছেও ভারতকে যে এই মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি খুনি হাসিনাকে তোমরা ফেরত দাও, আমরা ফাঁসি কার্যকর করব। এখন এটা কি এই মুহূর্তে সম্ভব? কারণ সেই রায়টি হয়েছিল অন্তর্বর্তী সরকারের আমলে। তখন যে জোশ ছিল বিপ্লবের, বা বিপ্লবের পক্ষে মানুষের যে আবেগ অনুভূতি ছিল, সেটা এই নতুন সরকার অর্থাৎ বিএনপি সরকার আসার পর সেই রকম আছে, নাকি সেটা নিয়ে প্রশ্ন আছে। আমরা যতটুকু দেখি যে জুলাই যে বিপ্লব, সেই বিপ্লবের পক্ষে যে হ্যাঁ ভোট হয়েছিল, সেই হ্যাঁ ভোটের কিন্তু জয় হয়েছিল। কিন্তু তারপরও এই যে জুলাই বিপ্লবের পক্ষে, সংস্কারের পক্ষে নোট অব ডিসেন্ট দিয়েছিল বিএনপি, কিন্তু এখন যেটা বলছে যে তারা এর পক্ষে নয় সরাসরি। এবং এই বিপ্লবের পক্ষে, বা এই যে সংস্কার, এই যে জুলাই যে নীতিমালা, এটার মোটামুটি বিপক্ষেই এই সরকার দলের অবস্থান আমরা কিন্তু দেখছি, এবং তাদেরকে সোচ্চার হতেও আমরা দেখলাম। ফলে হাদি হত্যা ইস্যু এবং আওয়ামী লীগের যে বিচার, হাসিনার বিচার, এবং আওয়ামী লীগের আরও যারা মন্ত্রী, এমপি, ব্যবসায়ী, আমলা ধরা পড়ে জেলখানায় আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা নমনীয় একটা ব্যাপার দেখছি সরকারের। আমরা জিয়াউল হাসানকে দেখলাম, যিনি হাসিনার গুম খুনের আসল লোক, যে লোকটির মাধ্যমে তিনি বাস্তবায়ন করেছেন এগুলো, সেই জিয়াউল হাসানকে আমরা দেখেছি যে হাস্যোজ্জ্বল মুখে আদালতের সামনে উপস্থিত হওয়া এবং সিঁড়ি ভেঙে নিচে নেমে আসা, এগুলো আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বা মূল মিডিয়ায় আমরা দেখেছি। তার মানে হচ্ছে যে হয়তো কোনো সুখবর আছে। ফাঁসি তো অনেক দূরের কথা, হয়তো একটা বিরাট চেঞ্জ হয়তো আমরা দেখব। আপনারা এরই মধ্যে দেখছেন এই যে নিউজটাতে, যেটা bdnews24.com করেছে, তারা বলেছে বিএনপির সঙ্গে গোপন আলোচনা চলছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, মানে ফ্যাসিস্ট হাসিনা বলেন, আওয়ামী লীগ কারো কাছে দয়া ভিক্ষা করে চলে না বা দয়া ভিক্ষা করে না, তবে তিনি রাজনৈতিক সমাধানের পক্ষে। জুলাই যখন সেই বিপ্লব চলছিল, সেই টালমাটাল রক্তাক্ত সময়, তখন কিন্তু বর্ষিয়ান যে অভিনেতা, নাট্য পরিচালক মামুনুর রশিদ রাজপথে তার প্রাইভেট কার থেকে নেমে তিনি
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, এভাবে তরুণ যুবকদের সরকার হত্যা করতে পারে না বুকে গুলি চালিয়ে। এটা একদম অনুচিত, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং তিনি বলেছিলেন আরেকটি প্রশ্নের জবাবে, যখন সাংবাদিকেরা প্রশ্ন করছিল যে তাহলে এটার সমাধান কি, কারণ সরকারের তো নিয়ম হচ্ছে তারা শৃঙ্খলা রক্ষা করবে, শৃঙ্খলা রক্ষা করতে যে 144 ধারা জারি করবে, কখনো হার্ড লাইনে যাবে। যখন এই শৃঙ্খলা বাহিনী দেখেছে যে একটি চলমান সরকারকে ফেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তখন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারেরই নির্দেশে গুলি চালিয়েছে এবং এটা প্রসেসের মধ্যেই আছে। তাহলে সমাধান কি? তখন মামুনুর রশিদ বলেছিলেন, সমাধান হচ্ছে রাজনৈতিকভাবে করতে হবে। সাংবাদিক যখন প্রশ্ন করেছিলেন রাজনৈতিকভাবে মানে কি, তখন তিনি আরও স্পষ্ট করে বলেছিলেন যে আলোচনা করতে হবে। অর্থাৎ এই যে ছাত্রদের সাথে বসে আলোচনা করা বা ছাত্রদেরকে একসাথে করে নিয়ে বসতে গেলে যদি মধ্যস্থতা করতে হয় কারো বা কোনো দলের বা কোনো গোষ্ঠীর বা কোনো রাজনৈতিক দলের, সেটাও করতে হবে আলোচনার মাধ্যমে। অর্থাৎ রাজনৈতিক মাধ্যমে বা রাজনৈতিকভাবে সমাধানের কথা মানেই হচ্ছে যে আলোচনা সাপেক্ষে বিষয়টিকে সুরাহার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু আলোচনা না করে যদি গোলাগুলি করা হয় এবং এইভাবে তরুণদের মারা হয়, বুকের তাজা রক্তে যদি রাজপথ ভেজে, তাহলে এটা সরকার ঠিক করছে না। আপনারা জানেন মামুনুর রশিদ আপাদমস্তক একজন আওয়ামী লীগার, আর আওয়ামী লীগ মানেই হচ্ছে সাংস্কৃতিক জগতে বা বাংলাদেশের সংস্কৃতি এগিয়ে নিয়ে গেছে, অথবা বাংলাদেশের সংস্কৃতির ধারক বাহক কিন্তু এই আওয়ামী লীগই ছিল। আপনি যত নাট্যকার, সুরকার, গীতিকার বা সাংস্কৃতিক সংগঠন, বিখ্যাত অভিনেতা অভিনেত্রী এসব দেখবেন বা সাহিত্যিক কবি, এদের সকলেই কিন্তু আওয়ামী লীগ করেন বা আওয়ামীবাদী, মুজিববাদী। ফলে এই আপাদমস্তক একজন আওয়ামী লীগার যখন বলেন যে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে, তখন এটার গুরুত্ব কিন্তু অনেক ছিল। কিন্তু হাসিনা এই সমস্ত কথা শুনেও নিরস্ত্র হয়নি। নিরীহ নিরপরাধ এই তরুণদের উপর হামলা করে সরাসরি বুকে গুলি চালিয়ে হত্যা নিশ্চিত করেছে। এখন ঠিক সেই রকম কথা কিন্তু হাসিনার মুখ থেকে আমরা শুনছি। তিনি বলছেন যে দেশে তিনি ফিরবেন এবং তিনি কারো কাছে দয়া ভিক্ষা করবেন না, আওয়ামী লীগ দয়া ভিক্ষা চায় না, তিনি রাজনৈতিক সমাধানের পক্ষে। যাই হোক, এখন আমরা মাঝে মধ্যেই সন্দেহে পড়ে যাই যে বর্তমান সরকার কি আসলে আঁতাত করছে, না হলে অনেক কিছুই বিপ্লবের বিরুদ্ধে যায়, বিপক্ষে যায়, তেমন কথাবার্তা কিন্তু আমরা এই সরকারের যে দল আছে সেই দলের কাছ থেকে শুনে থাকছি। আবার কেউ কেউ বলছেন যে ভাই, রাজনীতিটা এত সহজ করে ভাবলে তো হবে না, এটা রাজনীতি, এখানে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, তারপর হচ্ছে অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়, আন্তর্জাতিক বিষয়, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, অনেক কিছু জড়িত। ফলে আমরা হয়তো সাধারণ মানুষ সহজ ভাষায় ক্যালকুলেশন করি, বিশ্লেষণ করি, ভাবতে চাই। ঠিক আছে, সাধারণ মানুষের ভাবনাটা ঠিক আছে, বিশ্লেষণও ঠিক আছে, কিন্তু যখন আপনি স্টিয়ারিংয়ে আপনার হাত রাখবেন, আপনি দেশটিকে চালাবেন, আপনি কোনো মন্ত্রী হবেন, প্রতিমন্ত্রী হবেন, এছাড়া আপনি রাষ্ট্রপ্রধান হচ্ছেন, তখন আপনাকে অনেকগুলো বিষয় মাথায় রেখে তারপর কথা বলতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। আবার হচ্ছে কথাও যদি উল্টাপাল্টা হয় তাতেও হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে আপনাকে যে কাজটি দেশের জন্য, দশের জন্য ভালো, তা করে যেতে হবে। না হলে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হবে এবং এই অস্থির পরিস্থিতির জন্য তখন কিন্তু যখন হাতছাড়া হয়ে যাবে সকল নিয়ন্ত্রণ, তখন আর সুরাহার কোনো পথ থাকবে না। কেউ কেউ বলছেন এই কারণেই হয়তো মনে হতে পারে যে বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি অথবা এই সরকার। আসলে তা নয়, সরকার বিপ্লবের পক্ষেই আছে, সরকার বিপ্লবের পক্ষেই আছে। এটার একটা ক্লু কেউ কেউ দিতে চান যে স্বরাষ্ট্রমন্ত্রী যখন বললেন যে আবার বলেন তো,
এবং সাংবাদিক যখন ফ্যাসিস্ট হাসিনা বললেন অথবা খুনি হাসিনা বললেন, স্বৈরাচার হাসিনা বললেন, অর্থাৎ হাসিনার নামের আগে একটা খারাপ বিশেষণ যুক্ত করলেন, তখন কিন্তু মন্ত্রী বললেন এবার ঠিক আছে। তার মানে হচ্ছে এই ছোট্ট একটা ব্যাপার, এই ছোট্ট একটি ব্যাপার কিন্তু বের হয়ে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রীর কণ্ঠ থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী প্রায়ই তার গুম হওয়ার বিষয়টি নিয়ে চুপ থাকেন এবং কথা বলতে চান না, বা এড়িয়ে যান, বা অন্য শব্দ ব্যবহার করেন। যেমন সাম্প্রতিক সময়ে যখন তাকে নিয়ে কথা হলো যে তিনি এস আলমের গাড়ি ব্যবহার করে এই ভারত থেকে দেশে ফিরেছেন, বা দেশে ফিরে এস আলমের গাড়ি ব্যবহার করেছেন, তখন কিন্তু এস আলম এই শব্দটি তিনি উচ্চারণ করেননি। তিনি কিন্তু বলেছেন যে আরেকটি গোষ্ঠীর বা আরেকটি কোম্পানির গাড়িতে আমি উঠতে বাধ্য হয়েছি, যেহেতু সেখানে অনেক জনসমাগম ছিল। এবং আমি যে আরেকটি কোম্পানি, যেটা সরকারি আমাদের যে অথবা একটা সিস্টেমের মধ্যে যে নিয়ম আছে, সেই নিয়ম ভেঙে আমি যখন এইরকম একটি আনঅথরাইজড গাড়িতে উঠলাম, সেটা আমার জন্য ঠিক হয়নি, সেটা আমি স্বীকার করে নিয়েছি। তার মানে হচ্ছে, এবং তিনি বলেছেন সেখানে যে আমি যখন বিদেশ থেকে ফিরলাম, সেখানে ভারতের নামটিও উচ্চারণ করেননি। তার মানে তিনি এস আলমের নাম উচ্চারণ করলেন না, ভারতের নাম উচ্চারণ করলেন না। এই অর্থগুলো হচ্ছে তিনি সংঘাতে যেতে চাচ্ছেন না। তিনি চাইলেই ভারত নামটি ব্যবহার করতে পারতেন। তিনি চাইলেই বলতে পারতেন আমাকে গুম করে রাখা হয়েছিল, আমাকে এইভাবে নির্যাতন করা হয়েছে, আমাকে এইভাবে শারীরিক মানসিকভাবে আমাকে অপদস্থ করা হয়েছে, এবং আমি এই জায়গায় ছিলাম, সেখানে আমাদের সাথে বা আমার সাথে এই ভারতীয় কর্তৃপক্ষ বা এই বাংলাদেশি হাসিনার লোকজন এই আচরণ করেছে। অর্থাৎ তিনি সেখানে হাসিনা, ভারত এবং তিনি যে গুম হয়েছিলেন আর এস আলমের গাড়ি ব্যবহার করলেন, এই বিষয়গুলো তিনি এড়িয়ে গেছেন, অন্য শব্দ ব্যবহার করেছেন। তাতে বোঝা গেল যে একটা কৌশল তিনি অবলম্বন করে আছেন, কিন্তু জায়গা মতো তিনি ঠিকই সেটা মেরে দেবেন। আপনারা জানেন যে তারেক রহমান তিনি কিন্তু বেশ কয়েকটি কথোপকথনে বা আলোচনায় বা মিটিংয়ে তিনি সাম্প্রতিক সময়ে বলেছেন যে আমার মা যখন অসুস্থ ছিল, তখন আমি একটা হাসপাতালের কাছে বা একটা গোষ্ঠীর কাছে যারা স্বাস্থ্য সেবা দেয়, আমি অ্যাম্বুলেন্স চেয়েছিলাম, কিন্তু তারা অ্যাম্বুলেন্স দেয়নি। আজকে আমি প্রাইম মিনিস্টার, আমি যদি চাই আমি প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি নেব না, নিলে জনগণের কী লাভ। এইরকম আরও কয়েকটা কথা তিনি বলেছেন বিভিন্ন অনুষ্ঠানে বা মিটিংয়ে। তার মানেই হচ্ছে যে তিনি বোঝাতে চাইছেন যে রাজনীতি আমরা সাধারণ মানুষ যতটা সহজভাবে সমীকরণ করি, সরলীকরণ করি বা বিশ্লেষণ করার চেষ্টা করি, রাজনীতি আসলে সেই রকম সহজ সরল নয়। এখানে ডিপ্লোম্যাসিটা অনেক বড় জিনিস। আপনার লক্ষ্য কি? আপনি যদি লক্ষ্যে পৌঁছাতে চান, তাহলে আপনাকে ডিপ্লোম্যাটিক হতে হবে। আর যদি মনে করেন যে না, লক্ষ্যে তো পৌঁছাবো, কিন্তু আমি দেখিয়ে দেখিয়ে প্রত্যেকটি জায়গা স্পর্শ করে প্রতিবাদ জানিয়ে জানিয়ে আমি লক্ষ্যে পৌঁছাবো, তাহলে আপনি দেখবেন যে এই প্রত্যেকটি জায়গায় যে আপনি স্পর্শ করছেন, এই প্রত্যেকটি জায়গায় আপনার বিরোধী পক্ষ জন্ম নিচ্ছে, সৃষ্টি হচ্ছে, এবং আপনার লক্ষ্যে হয়তো আপনি পৌঁছে গেলেন, কিন্তু সেই লক্ষ্যে যে আপনি স্থির থাকবেন, আপনি সেই লক্ষ্য নিয়ে যে চলমান থাকবেন, সেটা আপনি পারছেন না। এই যে ছোট্ট ছোট্ট জায়গাগুলোতে বিরোধী গোষ্ঠী সৃষ্টি হলো, এই গোষ্ঠীগুলোর কারণে। সেই জন্য কিন্তু আমরা দেখি যে আমরা ইরাকে আছে, সিরিয়ায় আছে, আপনারা যদি দেখেন ইরানে আছে, তুরস্কে আছে, দেখবেন যে তাদের রাষ্ট্র ঠিকঠাক চলছে, বিশেষ করে তুরস্ক বা অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে। ইরান তো টালমাটাল অবস্থা, সিরিয়া এবং অন্যান্য কান্ট্রিগুলো, সেক্ষেত্রেও কিন্তু আমরা সমস্যা দেখছি। তার মানে হচ্ছে যে এই কারণে সমস্যা দেখছি যে তারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের বিপ্লবী যে ম্যানুয়াল অথবা যে চেতনা, সেটা থেকে, কিন্তু এই চেতনাটি যখন তারা কি বলে যে অটোক্রেটিক ওয়েতে অ্যাপ্লাই করছে বা সেইভাবে মারমার কাট করে লক্ষ্যে স্থির থেকে চলমান রাখছে, তখন কিন্তু এই বিরোধী যে পক্ষগুলো আছে, সেই পক্ষগুলো কিন্তু ঝামেলা তৈরি করার চেষ্টা করছে। আপনারা জানেন যে ইরাকে, সিরিয়ায়, ইরানে, তুরস্কে, এরকম আরও নানা দেশে রাষ্ট্রপতির শাসন বা
প্রধানমন্ত্রীর শাসন বা রাষ্ট্রীয় শাসন ঠিক আছে, কিন্তু এই শাসনকে বারবার চ্যালেঞ্জের মুখে ফেলছে কিন্তু এই সীমান্তে থাকা বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীরা। তারা কিন্তু নানা সময়ই লিপ্ত হচ্ছে সংঘর্ষে, যুদ্ধে বা রক্তারক্তিতে। ফলে যেটা বলার জন্য এতগুলো কথা সেটা হচ্ছে যে হয়তো এরকম একটা ডিপ্লোম্যাসি নিয়ে আমাদের সরকার চিন্তা করছে যে বিপ্লবের পক্ষে আমরা আছি, কিন্তু সরাসরি যদি আমরা এটার পক্ষ নিয়ে কাজ করতে থাকি তাহলে দেখা যাবে যে আমরা কিছু গেরিলা গোষ্ঠীর একেবারে মুখে পড়ে থাকব, এবং তারা কিন্তু যখন ভাববে যে আমরাও এইরকম বিপ্লবের পক্ষে খুব শক্ত অবস্থানে আছে, তখন তারাও কিন্তু এই ছোট ছোট গোষ্ঠীগুলো অ্যাক্টিভেট হয়ে উঠবে, এবং তারা কিন্তু এই সক্রিয় হয়ে ওঠে। তারা কিন্তু ছোট ছোট আকারে হলেও এটার মানে একটা ম্যাসাকার বা একটা প্রতিরোধ করার চেষ্টা করবে বা দেশকে অস্থির করার চেষ্টা করবে। সেই সেন্স থেকে চিন্তা করলে ওই যে তারেক রহমানের কথা বা সালাউদ্দিন আহমেদের যে কিছু বিষয় আমি তুলে আনলাম, সেইভাবে যদি চলা যায় তাহলে তারা মনে করবে যে যে সরকার এসেছে সেই সরকার এতটা গোড়াপন্থী না বা এতটা শক্ত অবস্থানে নেই, ফলে আমরা এই সরকারকে আমাদের আপন মনে করি। এখন সরকারের এই অবস্থা দেখে এই যে bdnews24.com তারা কিন্তু হয়তো বলেই ফেলেছে যে তাহলে বিএনপির সাথে আঁতাত করে শেখ হাসিনা দেশে ফিরছেন কিনা। সেই জন্য কিন্তু এই প্রশ্নটি এইভাবে এসেছে। কিন্তু এমনও তো হতে পারে বিএনপি ঠিক আছে আঁতাত করলো শেখ হাসিনার সাথে, এবং শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করলো যে আমরা কিন্তু বিপ্লবের পক্ষে সেইভাবে নেই, আমরা ক্ষমতায় আছি, আপনি দেশে ফিরে আসুন আপনার লোকজন সহ, আমরা আপনাকে একটা জায়গা দেব যেখানে আপনি ঠিকঠাক থাকতে পারবেন এবং আপনি রাজনীতি শুরু করতে পারবেন, এবং ধীরে ধীরে বছরের পর বছর গেলে 1, 2, 3 টার্ম পর আপনি আবার এমপি নির্বাচন করতে পারবেন, সংসদে আসতে পারবেন, এবং আপনি আবার দলকে পুনর্গঠিত করে সামনে এগিয়ে যেতে পারবেন। এই লোভ যদি তাকে দেখানো যায় এবং তিনি যদি সত্যিই ফিরে আসেন, আসার পর কি ঘটবে সেটা তো বুঝতে দেয়া যাবে না। তারপর যদি এমন দেখা যায় এই বিএনপি সরকারই হাসিনা আসার পর হাসিনা সহ আরও যারা যারা মেইন কালপ্রিট ছিল তাদেরকে সত্যি ধরে ফাঁসির রায় কার্যকর করে দিল, তখন জনগণ কি দেখবে? ফলে আমরা কিন্তু রাজনীতিটাকে যতটা সরলীকরণ সহজীকরণ করি সেটা নাও হতে পারে। আবার এমন হতে পারে যে হ্যাঁ, হাসিনা আসলো, তাকে জায়গা দিল, রাজনীতি করতে দিল। সুতরাং এটা একটা বিশাল বড় স্ট্র্যাটেজিক প্ল্যান। আমরা জানি না কি হতে যাচ্ছে, কি হবে, কিন্তু আমরা এইভাবেই চিন্তাগুলো করে রাখতে পারি। কারণ অস্থির হলে চলবে না, ধৈর্য ধারণ করে আমাদের কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে বিষয়গুলো। তবে হাসিনার এই ধরনের কথা আমরা যেটা সাধারণ চামড়ার চোখে বুঝি যে এই ধরনের কথায় মানে হচ্ছে যে হাসিনা একটা স্পেস পাচ্ছে, সে কথা বলছে, কালকে হয়তো সে এমন হতে পারে যে কিছু লোকজন নিয়ে কলকাতার অথবা যেখানে তিনি আছেন সেই রাজ্যে তিনি একটা মিছিল বা একটা মিটিং করে ফেললেন, সেটা আন্তর্জাতিক মাধ্যমে ছবি সহ আসলো, ভিডিও সহ আসলো। ধীরে ধীরে বাংলাদেশেও দেখা গেল যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছোট ছোট করে সেমিনার, সিম্পোজিয়াম অথবা মিটিং অথবা সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু করলেন। তাহলে এটা আমাদের বুঝতে হবে যে এটা কিন্তু একটা রেড সিগন্যাল। কারণ এইভাবে তো হলে আমরা যে 24-এ রক্ত দিয়ে একটি নতুন স্বাধীনতা আনলাম, তাহলে এই স্বাধীনতা কিন্তু ভুলণ্ঠিত প্রায় হয়েই গেছে, এবং তখন তার সমাধি রচনা করার একটা ব্যাপার ঘটবে।